আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজে চলে আসলাম। হ্যাঁ, আমরা লাস্ট হচ্ছে এই পোস্টটা ক্রিয়েট করছিলাম। আমাদের ফোকাস কিওয়ার্ডটা ছিল কি, কারো মনে আছে? ফোকাস কিওয়ার্ডটা কি ছিল, মনে আছে কারো? হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মনে নাই? এখানে তো লেখা আছে, এটা দেখেও তো বলতে পারেন। কোন দিকে আপনারা? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এটা ছিল আমাদের ফোকাস কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে আমরা হচ্ছে ফোকাস করে এই কন্টেন্টটা ক্রিয়েট করছি, এবং একটা মেটা টাইটেল লিখছি, একটা মেটা ডেসক্রিপশন লিখছি, আর হচ্ছে কি করছি, একটা লিঙ্ক জেনারেট করছি, বা হচ্ছে একটা লিঙ্কের ডায়াগ্রাম তৈরি করছি। এই লিঙ্কটা আমরা ইউজ করব। আর আরেকটা কাজ কি করছি, ইমেজ জেনারেট করছি। মনে নাই? কিছুই মনে নাই? তাহলে আমরা কয়টা কাজ করছি? আর্টিকেলটা লিখছি, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, লিঙ্ক, আর হচ্ছে ইমেজ, তাই না? আজকে আমরা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে চলে যাব, সেখানে পোস্ট করব, এবং পোস্ট করার সময় এটাকে এসইও করে নেব। আমরা এসইও করার জন্য একটা প্লাগইন ইউজ করব। সেই প্লাগইনের নাম কি? র্যাঙ্ক ম্যাথ। মনে হচ্ছে গলায় জোর নাই কারোই। এসইও করার জন্য কোন প্লাগইনটা ইউজ করব? র্যাঙ্ক ম্যাথ। কেউ কি নোট করছিলেন এটা? তো এই যে বারবার বলতেছি, এখনো যে নোট করতেছেন না, তাইলে কি আমি আবার কালকে এসে জিজ্ঞেস করবো আপনাদের? তাহলে আমাদের এইখানে এই যে ইন্টারফেসটা আছে, গতকালকে আমরা এইখানে শুধু এইটুকু লেখা দিয়ে পাবলিশ করে ফেলছিলাম। মানে আমরা একটা লিঙ্ক জেনারেট করছিলাম এই লেখাটা দিয়ে, তাই না? এটা দিয়ে পাবলিশ করা মানে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। আমাদের এই পেজটা যদি এখন আমি ভিউ পেজে যাই, তাহলে এটার ইয়াটা দেখা যাবে, এই লিঙ্কটা দেখা যাবে। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিঙ্কের মধ্যে শুধু এই লেখাটা থাকবে। তো এটা যদি ভিউ পেজে যাই তাহলেই দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ। এডিট উইথ এলিমেন্টরে চলে গেলাম। ওকে, আমাদের এই যে পেজের যে টাইটেলটা আমরা যে এই জোনটা লিখছিলাম, সেটা এইখানে চলে আসছে, তাই না? আমাদের পেজের টাইটেলটা এখানে চলে আসছে। এখন আমরা আমাদের এখানে পোস্টের কিছু সেকশন অ্যাড করব। আমাদের এখানে কি কি লাগতে পারে? আমাদের এখানে হচ্ছে প্রথমে একটা ব্লক নেই, একটা ব্ল্যাঙ্ক ব্লক নেই। প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল ব্লক নিলাম, এটা হচ্ছে আমাদের টাইটেলের জন্য, H1 এর জন্য। এরপরে একটা ব্লক নেই ডেসক্রিপশন এবং আমাদের একটা ইমেজ। এক পাশে একটা ছোট ডেসক্রিপশন থাকবে, আর এক পাশে একটা ইমেজ থাকবে। এরপরে আর একটা নেই, এইখানে হচ্ছে আমাদের টোটাল প্যারাগ্রাফটা থাকবে। তাহলে প্রথমে এইখানে আছে কি, আমাদের এখানে হেডিং দিতে হবে, তাহলে হেডিংটা দিয়ে দিলাম। এরপরে এইখানে আমাদের একটা টেক্সট দিতে হবে, টেক্সটটা দিয়ে দিলাম। আর এইখানে একটা ইমেজ দিতে হবে, তাহলে এখানে এসে ইমেজটা দিয়ে দিলাম। আর এইখানে এসে আবার একটা টেক্সট। ওকে, এখন এই জিনিসটা আমাদের সাজায় নিতে হবে। এই যে টাইটেলটা আছে, এই টাইটেলের এখানে আমাদের যে ফুল টাইটেলটা আছে, টোটাল টাইটেলটা দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে এটাও দিয়ে দিতে পারি, অথবা এটার সাথে আরো কিছু আমরা অ্যাড করে দিতে পারি। তবে এই জিনিসটা আমরা একটা জায়গায় ইউজ করব, সেটা হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেলের জায়গায় আমরা জাস্ট এইটুকু জিনিসই ইউজ করব, এইটুকু লেখাই ইউজ করব। ওকে, তো এইখানে যখন ব্লগটা আসবে, এগুলো তো এডিট করা শেখাইছি কিভাবে এডিট করতে হয়।
এখানে ব্লকে ক্লিক করলে এই যে এই পাশে আমার ইয়াটা বক্সটা ওপেন হয়ে যাবে। এখানে এসে টেক্সটটা দিয়ে দিব, তাহলে এটা টাইটেল হয়ে গেল। এরপর হচ্ছে এখানে ছোট একটা ডেসক্রিপশন, এখানে একটা ইমেজ, তাহলে ইমেজটা আগে নিয়ে আসি। আমাদের ইমেজটা আপলোড করে দিতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের ইমেজ। এখন এই যে ইমেজটা আপলোড করলাম, ইমেজটা আপলোড করার পরে আমরা কি করছিলাম বা কি বলছিলাম, কিওয়ার্ড কয়টা জায়গায় প্লেসমেন্ট করতে হয়? কয়টা জায়গায়? 6টা জায়গায়। আচ্ছা, এইটা হচ্ছে আবার ওই যে যেটা সরাসরি বানাই নিয়ে আসছিলাম সেটা, এই যে 1 MB, এটা দেওয়া যাবে না, হ্যাঁ? এটা দিলে হচ্ছে ওয়েবসাইট স্লো হয়ে যাবে। আমরা যে কনভার্ট করছিলাম সেই কনভার্ট করাটা কোথায় আছে সেটা দেখে নিতে হবে। ওকে, তাহলে আমাদের এই পিকচারটা আছে হচ্ছে ডেস্কটপে, হুম। এটা হচ্ছে আমাদের পিকচার, এটা আপলোড করে নিলাম। ওকে, আপলোড হয়ে গেছে। আমরা বলছিলাম যে কিওয়ার্ড 6টা জায়গাতে প্লেসমেন্ট করতে হয়, সেই 6টা জায়গার একটা জায়গা হচ্ছে ইমেজ অল্টার টেক্সট। এই যে এখানে দেখেন অল্টার টেক্সট লেখা আছে, তাহলে এই জায়গাতে কি করতে হবে? আমাদের কিওয়ার্ডটাকে দিয়ে দিতে হবে। আমরা যদি চাই কিওয়ার্ডের সাথে আমরা আরো কিছু লেখা দিয়ে দিতে পারি, তবে সে লেখার সাথে যেন কিওয়ার্ডটা থাকে। তাহলে এইখানে আমাদের যে টাইটেলটা আছে, আমরা এই টাইটেলটা দিলেও হবে, এই টাইটেলটার মধ্যেই আমাদের সেই কিওয়ার্ডটা আছে, তাই না? তাহলে এটুকু কপি করে নিয়ে যদি আমরা এইখানে দিয়ে দেই তাহলেও চলবে। দিয়ে দিলাম। এখন হচ্ছে জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। ওকে, ইমেজটা চলে আসলো। এইবার এইখানে হচ্ছে আমার একটা ছোট ডেসক্রিপশন দিয়ে দিতে হবে এই ইমেজের সমান করে। তাহলে ডেসক্রিপশনটা নিয়ে আসি। তো এইখানে যে এই যে প্রথমে যতটুকু আছে এইটুকু লেখা আমরা নিয়ে গেলাম। ওকে, এখন এই জায়গাতে হচ্ছে আমাদের টোটাল যে ইয়াটা আছে, প্যারাগ্রাফটা আছে, টোটাল প্যারাগ্রাফটা এখানে নিয়ে আসতে হবে। চাইলে আপনারা এগুলো আরো আলাদা সেকশন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করার জন্য এটা করে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমার টোটাল টেক্সটটা এখানে চলে আসলো। এখন আমার এইখানে ওই যে H1 H2 এইগুলো একটু সাজাই দিতে হবে, ঠিক আছে? তো এইটা যদি হয় আমার H1, এই যে এখানে দেখেন, আচ্ছা এটা এই যে H2 দেওয়া আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখান থেকে আপনি টাইটেলটা চেঞ্জ করে দিতে পারবেন। হেডিংটা এইখানে দেখেন, এই যে H1 আছে, এটাকে H1 বানাই দিলাম, তাহলে এটা H1 হইলো। এই লেখাটাকে যদি বড় করতে চান বড় করতে পারবেন না, দেখাইছিলাম তো নাকি? বড় করাটা দেখাই দিয়েছিলাম। ওকে, এরপরে হচ্ছে এইখানে যাই, এইখানে এসে এই যে যে নাম্বারিং করা আছে এই জিনিসগুলাকে আমরা একটু হেডিং বানাই দেই। এইগুলাকে আমরা কি করতে পারি? H3 বানাইতে পারি। আর এই যে এইখানে একটা আছে, এইখানে একটা লেখা আছে, এটাকে আমরা H2 করতে পারি। এটাকে H2 করে দেই। ওকে, আর এই যে নাম্বার করা যেগুলো আছে এইটাকে আমরা H3 বানাইছি, তাহলে এইখানে বাকি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকেও আমরা H3 বানাই দিব, ঠিক আছে? প্রথমে 1 নাম্বার গেছে, এরপর হচ্ছে 2 নাম্বারটা, 2 নাম্বারটাকে H3 বানাই দেই। আর এইখান থেকে ইয়া করার জন্য, এইগুলো হচ্ছে হেডিং বানানোর জন্য টোটালটা ক্লিক না করলেও চলবে, জাস্ট ওই লেখাটার উপরে মাউসটা রেখে তারপরে এখানে কাজটা করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, ওইগুলো করা লাগবে, ওইগুলো করে দেখাচ্ছি, থামেন।
ওকে, তাহলে এখন এই জায়গায় একটা জিনিস দেখেন, আমরা এই যে লেখাগুলা, এই যে নাম্বারিং করা, এই জিনিসগুলাকে আমরা H3 করে দিছি। এখন হেডিং এর একটা নিয়ম আছে। এই যে আমরা যে হেডিংটা বানাচ্ছি, হেডিং বানানোর একটা নিয়ম আছে। এই জিনিসটা কি বলছিলাম? এই হেডিং বানানোর নিয়মটা হচ্ছে আমাদের যেটা H1, H1 একটা পোস্টে একবারই থাকবে, ঠিক আছে? এই যে প্রথমে যে H1টা, এইটা, সরি, হ্যাঁ এইটা, এই যে H1টা, এটা একটা পোস্টে একবারই থাকবে। কিন্তু H1 এর পরে যেগুলো আছে, H2 থেকে শুরু করে H6 পর্যন্ত, এইগুলা একাধিক থাকতে পারে, প্রয়োজন অনুযায়ী আমরা একাধিকবার ইউজ করতে পারি। কিন্তু ইউজ করার নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, যেমন ধরেন H1, H1টা কি? H1টা হচ্ছে আমার টোটাল পোস্টের যে হেডলাইন, ঠিক আছে? আমার মূল পোস্টের যে হেডলাইন সেটা হচ্ছে আমার H1। এখন এই যে হেডলাইনটা, এই হেডলাইনের পরে আমার আরো কিছু টাইটেল চলে আসে, আরো কিছু বিষয়ের উপরে আমার কিছু টাইটেল চলে আসে। সেই টাইটেল গুলাকে আমার বুঝে বুঝে সেটা কোন হেডিং এ যায় সেটা আমার বুঝে বুঝে সেটা দিয়ে দিতে হবে। যেমন ধরেন এইটাকে আমি কি করছি, H1 বানিয়েছি, তাহলে এরপরে আছে এই যে সেকশনটা, ডেসক্রিপশনের উপরে যে ছোট একটা হেডিং আছে, এটা আরেকটা হেডিং। তাহলে এইটাকে আমি কি করছি, এটাকে আমি H2 বানাইছি। H2 বানাইছি কেন? এই যে H1 আছে, এই H1টাকে এই H2 হচ্ছে করছে, ফলো করছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আর একটু লেখা লিখে দেই। ওকে, তাহলে এইখানে দেখেন, আচ্ছা, এখন এই যে আমার H1টা আছে, এই H1টা হচ্ছে আমার মূল হেডিং, তাই না? এই মূল হেডিংটাকে এখন যখন এই যে এখানে লেখা হয়েছে যে ফুল ডিসকাশন অ্যাবাউট এসইও, তাহলে আমাদের মূল টপিকটা কি? মূল টপিক হচ্ছে এসইও, তাই না? তো মূল টপিকটা এসইও, সেই এসইও দিয়ে আমরা এইখানে একটা H1 লিখছি বা একটা হেডিং লিখছি। এখন এরপরে হচ্ছে যখন ডেসক্রিপশনে আসছি, ফুল ডিসকাশন অ্যাবাউট এসইও, এখন তাহলে এই যে ফুল ডিসকাশন যে লেখাটা আছে, এটা কাকে উদ্দেশ্য করে লেখা আছে? এটা হচ্ছে এই যে এসইও কে উদ্দেশ্য করে তো লেখা আছে, তাই না? আর এই এসইওটা তো হচ্ছে আমার এই যে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা গাইড, এটা তো হচ্ছে আমার H1। H1টা হচ্ছে আমার মূল সাবজেক্ট। আর মূল সাবজেক্টকে আমি এই যে সাব হেডিংটা আছে, সাব হেডিংটা আছে, একে দিয়া হচ্ছে করাচ্ছি, মানে ফলো করাচ্ছি। তার মানে কি, যখন হচ্ছে কোনো কোনো টাইটেল যখন অন্য কোনো টাইটেলকে ফলো করে লেখা হবে, তখন সেইটা, যেই টাইটেলকে ফলো করা হচ্ছে তার আন্ডারে সাবটাইটেল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি হয় যে আমি ছোট করে একটু এখানে ডেসক্রিপশন বোঝাইতে চাচ্ছি বা ছোট করে একটু বুঝাইতে চাচ্ছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, তাহলে তখন কি হবে? তখন এই যে হেডিংটা তাহলে কাকে করতেছে, কাকে মানে ফোকাস করতেছে? H2 কে ফোকাস করতেছে, কারণ H2 হচ্ছে ডিসকাশন বা হচ্ছে ডেসক্রিপশন, তাই না?
H2, H2টা হচ্ছে ডেসক্রিপশনের, আর আমি এইখানে H3 তে এসে কি নিয়ে কথা বলতেছি, সেই ডেসক্রিপশন নিয়েই কথা বলতেছি, যে এসইওটা কি জিনিস। এসইওটা কি জিনিস যদি বোঝাইতে যাই, তখন আমার এখানে এসইও সম্পর্কে একটু লিখতে হবে না? তাহলে এসইও সম্পর্কে যদি কিছু একটা লিখতে হয়, তখন আমি তাহলে কি করতেছি, এটা ডেসক্রিপশন লিখতেছি, তাই না? আমি একটা ডেসক্রিপশন লিখতেছি ছোট করে, তাহলে ডেসক্রিপশনটা কার? ডেসক্রিপশনটা হচ্ছে H2 এর, ঠিক আছে? ডেসক্রিপশনটা হচ্ছে H2 এর, এই জন্য আমি এইখানে ডেসক্রিপশন যেটা লিখছি এইটাকে ইন্ডিকেট করে দিছি যে H2 এর আন্ডারে হচ্ছে H3, মানে H2 এর পরে হচ্ছে H3, তারপরে H4, তারপরে H5, এইভাবে হচ্ছে স্টেজ বাই স্টেজ একজন আরেকজনকে ফলো করবে। ওকে, তাহলে আমি এখানে H3 দিলাম কেন? এখানে H3 দিলাম যে এই যে এখানে যতটুকু টাইটেল আছে বা যতটুকু ডেসক্রিপশন আছে, এইটুকুর হেডিং হচ্ছে এইটা। কিন্তু এইটুকু কি, এই কন্টেন্টটুকু কিসের? এই কন্টেন্টটুকু কাকে টার্গেট করে লেখা হয়েছে? ডেসক্রিপশনকে। যার কারণে এইটাকে আমরা H3 বানাইছি। যদি এই টেক্সটটা যদি আমার এই সব কোনো একটাকে টার্গেট করে লেখা হইতো, তাহলে আমার এটা H4 হয়ে যাইতো। বুঝাইতে পারছি? এখন একটু নিচে আসি, তাহলে এইটাও আমার H3, এটাও H3, এটাও H3, এবং এই যে এখানে 4 আছে, এটাও H3। এর পরে এই 4 এর পরে এইখানে দেখেন টাইপ অফ এসইও। তাহলে টাইপ অফ এসইও যখন আসবে, টাইপ অফ এসইও এটা কি? এটাও এসইও সম্পর্কে একটা আলোচনা করা হচ্ছে, ডেসক্রিপশন লেখা হচ্ছে যে এসইও কত প্রকার, এটাও ডেসক্রিপশনের মধ্যে। এখন টাইপ অফ এসইও তে আসার পরে আমার প্রথমে আসলো কি? অন পেজ এসইও। তাহলে অন পেজ এসইওটাকে, এই যে অন পেজ এসইওটা, এই যে শব্দটা, এইটা কাকে ইন্ডিকেট করতেছে? এখন বলেন এই জিনিসটা কাকে ইন্ডিকেট করতেছে? অন পেজ এসইও যেটা, টাইপ অফ এসইও কে এই অন পেজ এসইওটা ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? এই অন পেজ এসইওটা এটা একটা এসইওর ধরন। এইখানে বলা হয়েছে এসইওর ধরন কতগুলা বা কি কি। এইখানে এই যে টাইপ অফ এসইও মানে এসইও কত প্রকার। এখন কত প্রকার মধ্যে এই যে ওয়ান পেজ এসইও এটা এক প্রকার। তাহলে এই এসইও, ওয়ান পেজ এসইও, এটা কাকে ইন্ডিকেট করে লেখা হয়েছে? টাইপ অফ এসইও কে। আর টাইপ অফ এসইওটা হেডিং এর মধ্যে কয় নাম্বার? 3 নাম্বার। এখন এই টাইপ অফ এসইও যদি হেডিং এর মধ্যে 3 নাম্বার হয়, তাহলে এখানে দেখেন অন পেজ এসইও, এটা যেহেতু এটা কাকে টার্গেট করছে? 3 নাম্বার হেডিং কে টার্গেট করছে। তাহলে এইটা, এই জিনিসটা, এই সাবজেক্টটা কয় নাম্বার হেডিং এ যাবে? এইটা যাবে 4 নাম্বারে, তাই না? এখন কি কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইটাকে বানাইতে হবে আমার H4। ওকে, তাহলে আমি এইখানে চলে যাই, টাইপ অফ এসইও তে চলে যাই। এই যে হচ্ছে অন পেজ এসইও, এইটাকে আমার বানাই দিতে হবে এখান থেকে H4। ওকে, এরপরে দেখেন এইখানে যেমন একটা আছে অন পেজ এসইও, এইরকম এখানে আরো একটা আছে অফ পেজ এসইও। এইটা কি? এটা কাকে টার্গেট করে বলেন? টাইপ অফ এসইও, হ্যাঁ, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে আপনার H4 হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে এটাকে আমরা কি করব, এটাকেও হচ্ছে আমরা H4 বানাই দিব। আচ্ছা এখানে নাম্বারটা না দেই, হ্যাঁ নাম্বারটা বাদ যাক, সমস্যা নাই। ওকে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে এখানে আবার এক্সাম্পল আছে। তাহলে এই এক্সাম্পলটা কিসের এক্সাম্পল দেওয়া হয়েছে, এইখানে হচ্ছে টেকনিক্যাল এসইও। তাহলে টেকনিক্যাল এসইওটাকে আগে একটা হেডিং বানাই দিয়ে নেই, হ্যাঁ। তাহলে টেকনিক্যাল এসইও এটা কত নাম্বার টাইটেল বা কত নাম্বার হেডিং, 4 নাম্বার, তাই না, H4। তো H4 কে হচ্ছে এখানে H4 কে ডিসকাশন করার সময় এখানে একটা এক্সাম্পল দেওয়া লাগছে, এক্সাম্পলের এই জায়গায় ছোট একটা টাইটেল আছে। তাহলে এইটাকে কি করতে হবে, এইটাকে বানাইতে হবে H5। তাইলে এটা আমি এই যে H5 এখানে বানাই দিছি, ওকে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইভাবে আমাদের ইয়াগুলার কন্টেন্টগুলো সাজাই নিতে পারি, এবং এইভাবে এই কন্টেন্টগুলো সাজাইতে হবে। শুধু সাজাইতে পারলে হবে না, এগুলো সাজাইতে হবে এইভাবে, ঠিক আছে। তো এইভাবে যদি সাজাই দেই তাহলেই আমাদের এই কন্টেন্টগুলা সুন্দর হবে। তাহলে আমরা এখানে দেখি কি কি বাকি আছে। এই যে স্টেপ আছে, এই স্টেপগুলোকে আবার হচ্ছে হেডিং টেডিং বানানোর প্রয়োজন নাই, যদি বানাইতে চান বানাইতে পারেন, কিন্তু না বানাইলে আর সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সবগুলা হয়ে গেছে। এখন নিচে একেবারে শেষের দিকে এই জায়গাতে একটা, এখন ধরেন এইখানে আমাদের নিচে এই যে যে ইয়াটা আছে, টোটাল আমরা টোটাল ইয়াটা কন্টেন্টটা শেষ করে ফেলছি। এখন নিচে একেবারে কনক্লাশনের একটা জায়গা আছে। আচ্ছা আমি এটা কনক্লাশনে লিখে দেই, তাইলে আরো ভালো করে বুঝবেন। আচ্ছা, এই যে কনক্লাশনটা আছে, তাহলে এই যে এইখানে কনক্লাশনটা মানে এইটা তো হচ্ছে আমার একেবারে ফাইনাল ফিনিশিং, তাই না, এটা হচ্ছে আমার ফিনিশিং। তাহলে এইটাকে আমি কি করব, এটাকে কি বানাই দিব আমি, বলেন দেখি, একটু বুদ্ধি খাটায়। H6 বানাবো, H5 বানাবো, H5ও বানাবো না, H3ও বানাবো না, H4ও বানাবো না, এটা হবে H2। কেন হবে H2, কেন হবে, এই H2টা হচ্ছে আমাদের এই যে এখানে যে ডিসকাশন শুরু হয়েছিল, এই ডিসকাশনটা আমরা এই পর্যন্ত শেষ করে ফেলছি। এই আপনার এই যে কনক্লাশনের আগ পর্যন্ত আমরা ডিসকাশন শেষ করে ফেলছি। এখন আমার এটা তাহলে H2। কেন, এই যে লেখাটা, এইখানে যে লেখাটা আছে, এই লেখাটা আমরা আবার সরাসরি আমাদের যে H1 আছে তাকে টার্গেট করে, বা হচ্ছে তার আন্ডার যতগুলা লেখা আছে সবগুলাকে টার্গেট করে আমি এখানে একটা ফিনিশিং টানছি, আমি এখানে একটা সারমর্ম লিখছি, ঠিক আছে। এই জন্য এইটাকে আবার হচ্ছে ঘুরে H2 করে দিতে হবে। এখন কি বুঝতে পারছেন? আচ্ছা, একটা হবে। আচ্ছা, তাহলে এখন এটুকু বুঝতে পারলেন। আচ্ছা, এখন ধরেন আমি এইখানে কি করছি, আমি এখানে হচ্ছে প্রথমে একটা এইজন দিছি, এরপরে হচ্ছে এখানে দুইটা ব্লক নিয়ে একটা ইমেজ, আর হচ্ছে একটা ছোট একটা ডেসক্রিপশন, এরপর হচ্ছে আমার মূল টেক্সটটা। এখন এমন হইতে পারে আপনাদের এরকম প্রয়োজন হইতে পারে যে এই যে জিনিসগুলো আছে, এই যে লেখাগুলো আছে, এর ভেতরে কোনো একটা জায়গায় আপনাদের একটা ইমেজ ইউজ করা লাগতে পারে, তাই না, এরকম হইতে পারে না। যদি এইরকম যদি হয়, যদি আপনাদের এরকম একটা ইমেজ ইউজ করা প্রয়োজন হয়, তখন কি করতে হবে, তখন কিন্তু এইখানে সরাসরি আমি কিন্তু এখানে কি করছি,
এখানে আমি জাস্ট একটা ব্লক নিছি, একটা ব্লকে আমি টোটাল টেক্সটটা দিছি। কিন্তু আপনারা যদি এখানে ইমেজ ইউজ করতে চান তখন কি করতে হবে, তখন এখানে আরো একটা ব্লক ঢুকাইতে হবে। কিন্তু আমাদের এইখানে একটা ব্লকের মধ্যে আরেকটা ব্লক এইভাবে ঢুকানো যায় না, আমাদের ব্লক নেওয়ার সময় আলাদা আলাদা করে ব্লকটা নিয়ে নিতে হয়। সেই ক্ষেত্রে ধরেন আমি যদি এইখান থেকে, ধরেন এই যে টেকনিক্যাল এসইওটা আছে, এর আগে বা এর পরে কোথাও যদি আমি একটা ইমেজ ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, এইখান থেকে এই যে টেকনিক্যাল এসইওটা আছে এইখান থেকে শুরু করে নিচে যতটুকু আছে এই টোটাল লেখাটা আমি কপি করে নিব। এই টোটাল লেখাটা কপি করে নিয়ে আমি এইখান থেকে এই বক্স থেকে এই লেখাটুকু মুছে দিব। মুছে দেওয়ার পরে এখন তাহলে আমার কি হবে, এইখান থেকে আমি যদি এইটুকুকে কপি করে নেই, আচ্ছা এটা হচ্ছে এই পর্যন্ত না, তাহলে এই লেখাটুকুকে আমি কপি করে নিলাম। এটাকে কপি করে নেওয়ার পরে এইখান থেকে যে লেখাটা আছে, এইখানে যে লেখাটুকু আছে এইটুকু আমি দিলাম মুছে। তাহলে আমার কি হইলো, এই জায়গাতে এসে আমার এই জায়গাটা ছোট হয়ে আসলো এবং আমি এখন এইখানে একটা ব্লক নিব। এখানে ব্লক নেওয়ার পরে আমি এইখানে একটা ইমেজ ইউজ করব। তাহলে এইখানে আমি একটা ইমেজ নিয়ে আসি। ধরেন আমি এই লেখাটাই বা এই জিনিসটাই আমি ইউজ করব এই জায়গাতে। এটাকে একটু বড় করে দিই, আচ্ছা এটা হচ্ছে লোগো, তো অন্য একটা দেই। হ্যাঁ এটার মধ্যেও দিতে হবে একই। 4 MB এটা হচ্ছে আমি ডাউনলোড করা ছিল, তো এটা তো অপটিমাইজ করি নাই। ওটা ওই জিনিসটা আপনাদেরকে দেখাই দিছি যে ওটা কিভাবে করবেন। তাহলে এইখানে হচ্ছে আমার এই যে যে আমাদের যে ইয়াটা আছে কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিতে হবে, তাই না? ওকে, এইটুকু লিখে দিলাম। এখন হচ্ছে এই ইমেজটাকে আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। দেখেন ইমেজটা বড় বলে এই যে দেখেন লোডিং নিতে কত সময় নিচ্ছে, হ্যাঁ বড় ইমেজ দেওয়া যাবে না। তাহলে আমরা হচ্ছে এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, এরপরে আমাদের হচ্ছে টেক্সট আবার দিয়ে দিতে হবে। আমাদের যে টেক্সট আমরা ওইখান থেকে মুছে দিছি সেই টেক্সটটা আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তাহলে আবার এখান থেকে একটা ব্লক নিয়ে নেই, ব্লক নেওয়ার পরে এইখানে হচ্ছে একটা টেক্সট নিয়ে এসে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন দেখেন এখন আমাদের এই যে যে পোস্টটা হইলো এইখানে হচ্ছে আমাদের এখন একটা টাইটেল আসলো, এরপরে একটা টাইটেলের পাশে ছোট একটা ডেসক্রিপশন, এরপরে একটু লেখা, এরপরে আবার একটা ইমেজ আসছে, এরপরে আবার লেখা শুরু হয়েছে। তো এইভাবে হচ্ছে আমাদের পোস্টটাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? এইভাবে পোস্টটাকে ডিজাইন করবে। এখন পোস্ট ডিজাইন করা হয়ে গেল, এখন আমাদের আসল কাজ, এখন কাজ হচ্ছে এসইওর। আমরা তো শুধু পোস্টার ডিজাইন করলাম, এখন আমাদের এসইওটা কতটুকু হইলো এই জিনিসটা তো আমাদের দেখা হয় নাই, তাই না? তো এসইওটা আমরা এখন একটু দেখি। আমরা যখন হচ্ছে এই জায়গাতে হচ্ছে কাজ করব তখন আমরা এসইওর কোনো স্কোর দেখতে পারবো না। এই ব্লকের ভেতরে যতক্ষণ আমরা কাজ করব ততক্ষণ এসইও দেখতে পারবো না। ধরেন এই ব্লকে কাজ করতেছি, কাজ করা অবস্থায় যদি আমি এই যে এই জায়গায় কোনো একটা ফাঁকা জায়গায় এসে যদি মাউসটা ক্লিক করি তাহলে আমার এই জায়গায় দেখেন এই যে এসইওর যে একটা জায়গা আছে এইটা চলে আসছে। এইখানে আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখন দেখেন এখানে আমার এসইও স্কোর কত আসছে, 100-তে কত আসছে, 10। কিন্তু আমার কত আনতে হবে, সর্বনিম্ন 80 নিয়ে আসতে হবে। এই জায়গাতে সর্বনিম্ন আসছে কত, 10। তাহলে আমি এখন কি করব, এই জায়গায় দেখেন এই যে ফোকাস কিওয়ার্ড নামে একটা জায়গা আছে, এই জায়গায় একটা বক্স আছে। তো এই জায়গাতে আমি আমার ফোকাস কিওয়ার্ড যেটা সেটা একটু লিখে দিই। আমার ফোকাস কিওয়ার্ড কি, এসইও
ওকে, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, তাই না? তো এইটা দিয়ে আমি একটু এন্টার দিয়ে দিলাম, এখন দেখেন তো কত হয়ে গেছে। এখন শুধু আমি এই জিনিস এই জায়গায় এই একটা কিওয়ার্ড দিছি বলে আমার এটা 69 হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমি আরো কোথায় কোথায় আরো কিওয়ার্ডটা ইউজ করতে পারি, আমরা কি কি বলছিলাম এখন বলেন। আমরা বলছিলাম যে কিওয়ার্ডটা ইউজ করার জন্য 6টা জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে মেটা টাইটেল, আরেকটা মেটা ডেসক্রিপশন, এরপর হচ্ছে একটা ইউআরএল, এরপর হচ্ছে ইমেজ অল্টার টেক্সট, কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ড এবং এইজ ওয়ান, তাই না? তো আমরা কোথায় কোথায় ইউজ করছি, আমরা ইউজ করছি হচ্ছে আমাদের এই যে এখানে মেটা টাইটেল, সরি আমাদের যেটা টাইটেল আছে, হেডিং আছে, এইচ ওয়ান আছে, এটাতে আমরা ইউজ করছি। এরপর হচ্ছে এই যে আমাদের ডেসক্রিপশন মানে কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ড, এই জায়গাতে দেখেন আছে কিনা, এই যে এই জায়গায় দেখেন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখাটা আছে, তার মানে এইখানে আমাদের ইউজ করা হয়ে গেছে। এরপরে কোথাকার কথা বলছি, লিঙ্কের কথা। এখন যদি আমি এইখান থেকে যদি এটা পাবলিশ দেই, পাবলিশ একটু দিয়ে নেই, আচ্ছা পাবলিশ দিলাম, এরপরে যদি আমি এইটাকে হচ্ছে একটু ভিউ পেজে চলে যাই এখান থেকে, এইখানে হচ্ছে ভিউ পেজে চলে, আচ্ছা এইটা ভিউ পেজ, এই যে ভিউ পেজে চলে আসছি। এখন দেখেন এই যে আমাদের লিঙ্কটা, এই যে পেজের যে লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখাটা আসছে, তার মানে হচ্ছে আমাদের কয়টা জায়গায় চলে আসলো, কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ড, এরপরে হচ্ছে মেটা সরি মানে আপনার লিঙ্ক, ইউআরএল, ইউআরএল লিঙ্ক দুইটা কিন্তু একই জিনিস, এরপর আছে ইমেজ অল্টার টেক্সট, কয়টা আসলো, 3টা। আর কি কি বাকি আছে, সরি আরেকটা আছে, এইচ অনে আসছে, ঠিক আছে, এইচ অনে আসছে। এখন বাকি আছে কি কি বলেন তাহলে, এখন বাকি আছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আর কি, আচ্ছা এইখানে আমরা এখন মেটা টাইটেলে চলে যাবো, এই যে এখানে দেখেন এডিট স্নিপেট লেখা আছে, এই এডিট স্নিপেটে যদি আমরা চলে যাই তাহলে এখানে দেখেন এই যে টাইটেল, এইখানে যে টাইটেলটা আছে এটাই হচ্ছে মূলত আমাদের মেটা টাইটেল। এইখান থেকে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি তাহলে আমাদের এই জায়গাতে এইটাতে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এইখানে কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? আমরা তাহলে এখন এইখানে দেখবো যে এইখানে কি কি হয়েছে। আমরা যখন হচ্ছে এই জায়গাতে একটা টাইটেল লিখে দিব বাই ডিফল্ট সেটাই মেটা টাইটেল হয়ে যাবে, ওকে? যার কারণে আমাদের এই যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা অলরেডি মেটা টাইটেলেও ইউজ হয়ে গেছে, এবং আমরা যে ডেসক্রিপশনটা লিখবো সেই ডেসক্রিপশনটা বাই ডিফল্ট মেটা ডেসক্রিপশনে অ্যাড হয়ে যাবে। তার মানে কি, আমাদের যে টাইটেলটা আছে বা সরি আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা মেটা ডেসক্রিপশনে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা একটু ক্রস চেক করব, তাহলে আবার এসিওতে চলে যাই, যাওয়ার পরে এইখানে চলে গেলাম। এখন এইখানে দেখেন এই যে এই জায়গাতে টাইটেল, টাইটেলের জায়গায় কি আছে, মেটা টাইটেলের জায়গায় আছে এই যে টাইটেল, এরপর আছে টাইটেল, এরপর আছে পেজ, তারপর আছে সেপারেট, এরপর আছে সাইট নেম। এখন এইখানে দেখেন এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপরে হচ্ছে আপনার একটা স্পেস আছে, এরপর হচ্ছে আমার ব্র্যান্ডের নাম বা হচ্ছে ওয়েবসাইটের নেম, সাইট নেমটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গায় দেখেন একটা জিনিস, এই যে 49 লেখা আছে এবং পাশে 60 লেখা আছে। আমি গতকালকে বলছিলাম কি যে মেটা টাইটেলের যে ক্যারেক্টার লিমিট আছে সেই ক্যারেক্টার লিমিটটা কত, 60 ক্যারেক্টার। মেটা টাইটেলের যে ক্যারেক্টার লিমিট আছে সেটা কত, 60 ক্যারেক্টার সর্বোচ্চ, আপনি 55 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে একটা মেটা টাইটেল লিখতে পারবেন, এর থেকে বড়ও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে সেটা হচ্ছে লাল হয়ে যাবে, রেড হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এখানে আরো কিছু লিখে দেই, এখন দেখেন এই যে এটা কিন্তু লাল হয়ে গেছে পুরোটা, আমার স্কোর কিন্তু রেড হয়ে গেছে, এইখানে দেখেন 64 ক্যারেক্টার হয়ে গেছে। আর যদি আমি এখান থেকে একটু কমাই দেই, ধরেন এখানে যদি 60ও দেই, তারপরে এখানে এখানে গ্রিন দেখাচ্ছে, আমি একেবারে 60 পর্যন্ত যাব না, 55 বা হচ্ছে 56 পর্যন্ত থাকবো, ঠিক আছে? তা এইভাবে হচ্ছে আমরা একটা মেটা টাইটেল লিখে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে দেখেন পারমালিঙ্ক, পারমালিঙ্ক মিনিং হচ্ছে আমরা যেটা বলছিলাম যে স্লাগ, আমরা যেটাকে স্ল্যাগ বলি সেটা হচ্ছে মূলত পারমালিঙ্ক, হ্যাঁ? এখানে এই যে যে লিঙ্ক পারমালিঙ্কটা দেখাচ্ছে এটা মূলত আমাদের স্ল্যাগ, বা এইখানেই মূলত আমাদের কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এইখানে আমাদের এই যে ইয়াটা আছে,
লিঙ্কটা আছে, এখানে টোটাল আমার কিওয়ার্ডটা দেখা যাচ্ছে বা কিওয়ার্ডটা আছে। এখন আমি যদি এখানে আরেকটু বড় করে দিতে চাই, তাহলে কি হবে, এইখানে হচ্ছে এটা লাল হয়ে যাবে। কারণ আমার যে ইয়াটা আছে, আমার যে লিঙ্কের ক্যারেক্টার লিমিটটা আছে 75, সেই 75 এখানে একেবারে 75টা পুরোপুরি হয়ে গেছে, আর আমার এখানে কোনো কিছু লেখার সুযোগ নাই। আমি চাইলে লিখতে পারবো, আমি চাইলে আরো বড় করতে পারবো, কিন্তু সেটা এসইও ফ্রেন্ডলি থাকবে না। ওকে, এইবার হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন। এই যে দেখেন মেটা ডেসক্রিপশন, এটা কেন লাল হয়ে আছে? এই মেটা ডেসক্রিপশনটা কেন লাল হয়ে আছে, কারণ এইখানে আমি কোনো প্রকার ডেসক্রিপশনই লিখি নাই। একেবারে না থাকাটাও একটা ওয়ার্নিং এবং বেশি থাকাটাও একটা ওয়ার্নিং, যার কারণে এখানে কোনো ডেসক্রিপশন নাই বলে এটা লাল হয়ে আছে। কিন্তু আমি যদি এইখানে না লিখি, তাহলে বাই ডিফল্ট সে আমার যে কন্টেন্টের যে ডেসক্রিপশন আছে সেইখান থেকে একটু টেক্সট নিয়ে সে মেটা ডেসক্রিপশন হিসেবে শো করবে ভিজিটরদের কাছে। তাহলে আমি এখন এখানে আমাদের মেটা ডেসক্রিপশনটা একটু নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন, কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই জায়গায় কিন্তু এখন কিন্তু এটা আমাদের এই যে ইয়া হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, হ্যাঁ। বা আমি চাইলে এখানে আরো একটু লিখে দিতে চাইলে লিখে দিতে পারি, যদি প্রয়োজন হয় লিখে দিব, যদি প্রয়োজন না হয় তাহলে লেখার প্রয়োজন নাই বা লিখবো না, ঠিক আছে। এখন দেখেন এখন কিন্তু এটা গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে ততটুকুই আমরা এখানে লিখে দিব। এরপরে হচ্ছে এইখানে দেখেন এই যে টাইটেলটা আমরা একটা লিখে নিয়ে আসছিলাম, সেই টাইটেলটা এখানে দেওয়া হয় নাই। আমরা জাস্ট এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও এটুক লিখছি। এরপরে আমাদের যে সাইটের যে নামটা আছে, এই সাইটের নামের কারণে আমাদের এই ইয়াটা কিন্তু একটু বড় হয়ে গেছে, টাইটেলটা একটু বড় হয়ে গেছে। তো আমরা যে টাইটেলটা লিখছি সেটা যদি আনতে চাই, যেমন ধরেন এই যে এইটা, এইটুকু যদি কপি করে নেই, তাহলে এইটা এখানে দিয়ে দিলে, তাহলে এখন এইখানে আমি এটা কোথায় দিব? ধরেন আমি চাচ্ছি কি, আমার টাইটেলটা রাখতে চাচ্ছি এবং এইখানে মাঝখানে এই যে সেপারেটরটা থাকবে এবং আমার যে ব্র্যান্ডের নাম আছে বা হচ্ছে আমার যে সাইটের নেমটা আছে এইটাও থাকবে। জাস্ট এই যে এইখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটুকুর মধ্যে আমি আমার মেটা টাইটেলটা দিয়ে দিতে চাচ্ছি। তাহলে কি করব, এই যে টাইটেলটা আছে, এইখানে যে টাইটেলের কোডটা আছে এটাকে আমরা মুছে দিব। মুছে দিলে এইখান থেকে কিন্তু এই যে আমার যে ইয়াটা ছিল, আগের যে টাইটেলটা ছিল, এখান থেকে কিন্তু সেটা সরে গেছে। এখন যদি আমি যেটা কপি করে নিয়ে আসছি সেটা পেস্ট করে দেই, তাহলে দেখেন এটা কিন্তু আমার এই যে লেখাটা ছিল এটা চলে আসলো। আমার যে এই যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা এখানে বোল্ড হয়ে গেছে, বাকিটা নর্মাল টেক্সটের মতো আছে, ঠিক আছে। তো এখন যেহেতু আমার টাইটেলটা বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি কি করব, আমি চাচ্ছি না যে আমার যে ব্র্যান্ডের নেমটা আছে বা আমার যে সাইটের নেমটা আছে সেটা এখানে শো করুক। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এখন কি হলো, এখন আবার আমার এটা ইয়াতে চলে আসলো, গ্রিনে চলে আসলো। এখন তাহলে আমার মেটা টাইটেল কি থাকবে, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গাইড ফর বাংলাদেশ, এইটুকু হচ্ছে মেটা টাইটেল। আর মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এখানে দেখেন এই থেকে এইটুকু। এক্স্যাক্টলি মানুষ সার্চ দিলে আমার ওয়েবসাইটটা যেইভাবে দেখাবে তাদের সামনে, সেই প্রিভিউটা এইখানে দেখাচ্ছে। বোঝা গেছে? মানুষ সার্চ দিলে কারো সামনে যদি আমার ওয়েবসাইটটা যায় বা এই কন্টেন্টটা যদি কারো সামনে যায়, তার সামনে আমার এই যে ওয়েবসাইটটা বা এই কন্টেন্টটা কিভাবে শো করবে, এক্স্যাক্টলি সেই ইন্টারফেসটা এখানে দেখাই দেওয়া হয়েছে। এখন আসেন, আমরা যখন হচ্ছে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করতেছিলাম তখন বলছিলাম যে আমরা যখন আমাদের পোস্টগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, সেই শেয়ার করার সময় একটা ইমেজ যাবে সোশ্যাল মিডিয়াতে, একটা ইমেজ সহ আমাদের এই পোস্টটা শেয়ার হবে। সেই ইমেজটা কোন ইমেজ হইতে পারে, আমাদের র্যাঙ্ক ম্যাথে সেই ইমেজটা চাইছিল যে আমরা যেন ডিফল্ট একটা ইমেজ দেখাই দেই বা একটা ডিফল্ট একটা ইমেজ যেন আমরা সেট করে দেই, তাই না? তো সেই জিনিসটা কিন্তু আমরা তখন দেখাই নাই, কারণ কি, তখন আমরা বলছিলাম যে আমরা যখন যে পোস্ট করব সেই পোস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ইমেজ ইউজ করব। তাহলে এখন একটু সোশ্যালে যাই। সোশ্যালে আসার পরে এই জায়গায় দেখেন আমার আপাতত কোনো ইমেজ দেখাচ্ছে না। ইমেজ না দেখানোর কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত এখানে কোনো প্রকার ইমেজ দেই নাই। এখানে একটা ইমেজ দেখাইতো যদি আমি কোনো ফিচার ইমেজ অ্যাড করতাম, এখন পর্যন্ত আমি ফিচার ইমেজ অ্যাড করি নাই। তো ফিচার ইমেজটা কোথা থেকে অ্যাড করতে হয় সেটাও দেখাবো।
আর এইখান থেকে আমি আপাতত ইমেজটা আগে অ্যাড করে দিয়ে দিই। আমি এই ইমেজটাই শো করব। ওকে, তাহলে এখন দেখেন, এখন আমাদের পোস্টটা যখন ফেসবুকে শেয়ার হবে, তখন সেই পোস্টটা ফেসবুকে কেমন দেখাবে সেই ইন্টারফেস হচ্ছে এইটা। এবং যখন টুইটারে শেয়ার হবে তখন কেমন দেখাবে সেই ইন্টারফেস হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল, ইমেজ হয়ে গেল। আমরা এখন এখানে সেভ করার কোনো কিছুই নাই, ইনফরমেশন দিছি জাস্ট, এখানে ক্লোজ দিয়ে কেটে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের কত হয়েছে এখানে স্কোর? স্কোর হয়েছে 70, তাই না? তাহলে এখন আমাদের আর কি কি বাকি আছে? আমরা এইখানে চাইলে কিছু সাব, কি বলে এটাকে, সাব ক্যাটাগরি দিয়ে দিতে পারি, বা হচ্ছে সাপোর্টিং কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারি। তাহলে এসইও, এসইওর এখানে সাব ক্যাটাগরি কি কি থাকতে পারে, বা আপনার সাপোর্টিং যে কিওয়ার্ড আছে সেগুলো কি হইতে পারে? অন পেজ এসইও আছে না? ওকে, এই তিনটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন নিচে আসি, দেখি আমরা যে কাজগুলা করছি কোন কাজটা কতটুকু করতে পারছি সেইটার একটা রিপোর্ট আমাদের এইখানে দেখাবে। দেখেন এইখানে এই যে বেসিকের মধ্যে কি কি আছে, আমরা এখানে যে কাজগুলা করছি সেগুলা টিক চিহ্ন সবুজ হয়ে আছে, আর যেগুলা ঠিক মতো করতে পারি নাই সেগুলা এখানে এই যে লাল আছে। আর এই যে দেখেন কন্টেন্ট, আমাদের কন্টেন্টটা কত ওয়ার্ডের? 868 ওয়ার্ডের কন্টেন্ট। ঠিক আছে, তারপরে এটা কিন্তু গ্রিন হয় নাই, কিন্তু টিক চিহ্ন উঠে আছে। এটা গ্রিন হবে তখনই যখন হচ্ছে আপনি 1500 থেকে 1600 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখবেন, তখন এটা গ্রিন হবে। আচ্ছা, এখন দেখি আমাদের আরো কি কি কাজ বাকি আছে এসইও। তো এইখানে এই যে এই ইয়াতে ক্লিক দিয়ে দিলে এখানে কি কি এরর আছে সেগুলো দেখাবে। লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, তার মানে আমাদের এই পোস্টের সাথে আমাদের বাহিরের একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাই দিতে হবে, যেই কাজটা আমরা এখনো করি নাই, তাই না? তাহলে আমরা একটা লিঙ্ক করাই দেই, কোনো একটা জায়গা থেকে একটা লিঙ্ক আপ করাই ফেলি আমরা। আচ্ছা, এইখানে দেখেন একটা টপিক আছে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা যদি চাই, আমাদের যদি কিওয়ার্ড রিসার্চের কোনো একটা পোস্ট করা থাকে, বা আমাদের এইখানে যদি নাও থাকে, আমাদের ওয়েবসাইটে যদি নাও থাকে, আমরা অন্য কোনো ওয়েবসাইটে যাদের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে পোস্ট করা আছে তাদের ওই পোস্টের সাথে আমরা এটা লিঙ্ক আপ করাই দিতে পারি। তাহলে এইটাকে আমরা একটু লিঙ্ক আপ করাই দেই। ওকে, এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তাহলে এইটাকে আমরা লিঙ্ক করানোর জন্য কি করতে হবে? এটাকে মার্ক করলাম, করার পরে এই যে এই জায়গায় দেখেন লিঙ্ক আছে, এইখান থেকে ক্লিক করে আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিব। তাহলে ধরেন কিওয়ার্ড রিসার্চের যে কোনো একটা পোস্ট আছে, ফেসবুকে থাকতে পারে, আবার লিঙ্কডইনে থাকতে পারে, আপনার যে কোনো প্ল্যাটফর্মে থাকতে পারে। সেই রকম একটা প্ল্যাটফর্ম থেকে একটা লিঙ্ক এনে এইখানে দিয়ে দিবেন। তাহলে আমি একটু আমার লিঙ্কডইনে চলে যাই। আচ্ছা, এখন ধরেন এই যে এই জায়গায় জাস্ট এই পোস্টটার কথা বলি, ধরেন এইটা আমার হচ্ছে সেই কিওয়ার্ড রিসার্চের একটা পোস্ট। আমি চাচ্ছি কি, কেউ যদি কিওয়ার্ড সম্পর্কে যদি আরো ভালো করে জানতে চায়, তাহলে সে যেন আমার এই জায়গায় এসে এই পোস্টটা পড়ে ভালো করে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি? এইখানে যে পোস্ট আছে, এই পোস্টার যে ইয়ে আছে, লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি সেখানে নিয়ে দিতে পারি। তো লিঙ্কটা কপি করে নেই পোস্টের। তাহলে এইখানে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। ওকে, এখন দেখেন এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। হ্যাঁ, এটা ক্লিকেবল হয়ে গেছে।
তাহলে আমার একটা লিঙ্ক হয়ে গেল। এখন দেখি আবার একটু এসইও করে যাই, দেখি আমার এই জিনিসটা হয়ে গেছে কিনা। এখন কত হয়েছে দেখেন, এখন কিন্তু 76 হয়ে গেছে। আবার হচ্ছে একটু রিপোর্টে যাই দেখি। এই জায়গায় আসছিলাম, আমার এই যে দেখেন আহ, এই যে এক্সটার্নাল লিঙ্কের কথা বলা হয়েছিল, এটা তখন কি ছিল, লাল ছিল, ক্রস ছিল। এখন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এখন এইখানে কি চাচ্ছে, উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইওর কন্টেন্ট। ইন্টারনাল লিঙ্ক বলতে কি, ইন্টারনাল লিঙ্ক বলতে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের অন্য একটা পেজের একটা লিঙ্ক এখানে করাই দিব, ঠিক আছে। আমার ওয়েবসাইটের অন্য একটা পেজের লিঙ্ক আমি এই পোস্টের সাথে করাই দিব, এইটা হচ্ছে মূলত ইন্টারনাল লিঙ্ক। তাহলে আমার ওয়েবসাইটে যদি অন্য কোনো একটা পেজ থাকে বা অন্য কোনো একটা পোস্ট থাকে, সেই পোস্টের একটা লিঙ্ক আমার এখন আনতে হবে। ওকে, তাহলে আমরা ছিলাম হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, তাই না? আসেন, ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং বলতে আমরা কি বলছিলাম, যে আমাদেরই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভেতরে যদি অন্য কোনো পেজ থাকে বা অন্য কোনো পেজের সাথে যদি আমরা আমাদের এই পেজটাকে লিঙ্ক করাই দেই, তাহলে সেটা হবে ইন্টারনাল লিঙ্কিং। ওকে, তাহলে আমাদের এইখানে এসইওর একটা নিয়ম হচ্ছে, আমার একটা এক্সটার্নাল লিঙ্ক করতে হবে সর্বনিম্ন একটা, এবং সর্বনিম্ন একটা আমার ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। ওকে, এবং এক্সটার্নাল লিঙ্কিং যেটা আমরা করছি সেইখানে আবার যদি আমি একটু চলে যাই, এটাতে আর একটু কাজ বাকি আছে। এইখানে দেখেন এই যে এক্সটার্নাল লিঙ্ক যেটা করছি, মানে এটা এক্সটার্নাল বলতে কি, আমি তো অন্য একটা প্ল্যাটফর্মের লিঙ্ক এনে আমি আমার ওয়েবসাইটে দিছি, তাই না? লিঙ্কডইন থেকে লিঙ্ক নিয়ে আসছি, তাহলে সেটা কি করছি, এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে বহিরাগত বা বাহিরের, বাহিরের যে ব্যাপার সেটা হচ্ছে এক্সটার্নাল। আর ইন্টারনাল হচ্ছে ভিতরগত, ঠিক আছে। তাহলে আমি এক্সটার্নাল লিঙ্কে কি করছি, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে বা লিঙ্কডইনের প্রোফাইল থেকে একটা পোস্টের লিঙ্ক এনে আমি এখানে লিঙ্ক আপ করাই দিছি। এখন এইখানে এই যে শুধু এক্সটার্নাল লিঙ্কটা করলেই হবে না, এইখানে আরো একটা কাজ আছে। আমরা যদি হচ্ছে এটা একটু এডিটে চলে যাই, আমরা এই যে যখন হচ্ছে ইয়া করতেছিলাম, যখন র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করতেছিলাম, তখন একটা জায়গা চলে আসছিল যে আমি যে এক্সটার্নাল লিঙ্কগুলো করব এইগুলা কি বাই ডিফল্ট নো ফলো থাকবে নাকি ডু ফলো থাকবে। এরকম একটা কথা বলছিলাম যে এক্সটার্নাল লিঙ্ক দুইটা দুইটা ভাবে করা যায় বা দুই ভাবে করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে নো ফলো আর একটা হচ্ছে ডু ফলো। এখন নো ফলো কি আর হচ্ছে ডু ফলো কি। নো ফলো হচ্ছে আমি যার সাথে লিঙ্ক আপ করাচ্ছি বা যেই প্ল্যাটফর্মের সাথে আমি লিঙ্কটা করাচ্ছি আমার এই পোস্টটাকে, সেই পোস্টের সাথে ওই প্ল্যাটফর্মের যে একটা ইয়ে আছে, বন্ধন সৃষ্টি হচ্ছে, এই বন্ধনটা যদি আমি নো ফলো করে দেই, তাহলে কি হবে, কখনো যদি ওই ওয়েবসাইটে যদি কখনো কোনো ইয়ে আসে, রেস্ট্রিকশন আসে, বা ওই ওয়েবসাইট যদি কখনো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষতির কোনো ইফেক্ট আমার ওয়েবসাইটে এসে পড়বে না। কিন্তু যদি আমি ডু ফলো করে দেই, তখন কি হবে, আমি যাদের সাথে লিঙ্ক আপটা করাচ্ছি, যেই সব ওয়েবসাইটের সাথে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক করাচ্ছি, ওই সব ওয়েবসাইটে যদি কোনো প্রকার সমস্যা হয় বা যদি ওরা কোনো কারণে গুগলের কাছ থেকে কোনো প্রকার পেনাল্টি খায়, তাহলে সেই পেনাল্টির একটা রেশ আমার ওয়েবসাইটেও চলে আসবে, যদি ডু ফলো করে করি, ঠিক আছে। এখন এইখানে তাহলে সুবিধা কি আর অসুবিধা কি। সুবিধা হচ্ছে আমি যদি ডু ফলো করে দেই, তাহলে আমার পেনাল্টি খাওয়ার সম্ভাবনা আছে, বা যেই ওয়েবসাইটের সাথে ডু ফলো করতেছি সে পেনাল্টি খাইলে আমারও একটা পেনাল্টি চলে আসতে পারে। কিন্তু এখানে উপকারটা হচ্ছে, যেই ওয়েবসাইটের সাথে লিঙ্কটা করাচ্ছি সেই ওয়েবসাইট যদি কোনো কারণে র্যাঙ্ক করে, যদি ভালো র্যাঙ্ক করে, তাহলে সেই র্যাঙ্কের ফলটাও আমি পাবো, ঠিক আছে। এইটা হচ্ছে সুবিধা, মানে ডু ফলোর সুবিধা এইটা। আর নো ফলোর সুবিধা হচ্ছে, মানে ওই ওয়েবসাইটে কোনো স্ট্রাইক আসলে সেই স্ট্রাইকের কোনো ইফেক্ট আমার ওয়েবসাইটে আসবে না। কিন্তু সেই এই কারণে আবার হচ্ছে ওই ওয়েবসাইটে যদি কোনো র্যাঙ্ক আসে, সেই র্যাঙ্কটাও আমি পাবো না, সেই র্যাঙ্কের কোনো ফলাফলও আমি পাবো না। জাস্ট এটা একটা লিঙ্কই হয়ে থাকবে, সেখান থেকে আমার ওয়েবসাইটে কোনো প্রকার প্রফিট আসবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে কি করব, আমরা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা অলরেডি এটা মানে বাই ডিফল্ট এটা ডু ফলো হয়ে গেছে। যদি আমরা চাই যে যদি এরকম মনে হয় যে আমরা যেই ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপটা করাইছি সেই ওয়েবসাইটটা হচ্ছে একটু
নতুন অথবা একটু তুলনামূলকভাবে একটু মানে ব্যাক ডেটেড অথবা হচ্ছে একটু অনুন্নত, এবং তারা স্প্যাম করে বেশি, যে কোনো সময় তাদের একটা স্ট্রাইক চলে আসতে পারে। সেই ক্ষেত্রে কি করব, এইসব ওয়েবসাইটে যে লিঙ্কগুলো করব সেই লিঙ্কগুলো নো ফলো করে দিব, ঠিক আছে? তো নো ফলো করার জন্য কি করব, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে এডিট করে গিয়া এই যে সেটিং আছে এই সেটিংয়ে ক্লিক করলে এইখানে আমার যে লিঙ্কটা আছে এখানে দেখেন অ্যাড রিলেশন নো ফলো, যদি আমি এইখানে টিক চিহ্নটা দিয়ে দেই তাহলে আমার এই লিঙ্কটা এখন নো ফলো হয়ে যাবে। আমার এটা বাই ডিফল্ট ডু ফলো হয়ে আছে। এরপর আছে অ্যাড রিলেশন স্পন্সর্ড, মানে এই লিঙ্কের সাথে আমি যে ওয়েবসাইটটা লিঙ্ক করাইছি সেই ওয়েবসাইটের সাথে কি ধরনের রিলেশনটা আমি তৈরি করতে চাচ্ছি সেই জিনিসটা এখানে দেখাই দিতে হবে। তাহলে এখানে কি করলাম, এখানে আমি নো ফলো করে দিলাম। যদি চাই যে ডু ফলো থাকবে, ডু ফলো করে আছে, ডু ফলো থাক, তাহলে জাস্ট এইখানে আমার এই টিক চিহ্নটা উঠাই দিলেই হবে, আর কোনো কিছুই করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা আপডেট করে দিলাম। এবার আমরা কি করব, এইবার আমরা হচ্ছে একটা ইন্টারনাল লিঙ্ক করব। আমরা এটা কি করলাম, এক্সটার্নাল লিঙ্কের কাজ করলাম। তাহলে এখন আমাদের এসইওতে আরো একটা কাজ বাকি আছে, সেটা কি, ইন্টারনাল লিঙ্কিং। তাহলে আমি ইন্টারনাল লিঙ্কিংটাতে একটু যাই। ইন্টারনাল লিঙ্ক আমি কোন ওয়ার্ডটার সাথে করে দিতে পারি সেই রকম একটা ওয়ার্ড আমার খুঁজে বের করতে হবে। আমার ওয়েবসাইটে কি ধরনের পোস্ট আছে বা কি ধরনের পেজ আছে সেই পেজগুলোর সাথে বা সেই পোস্টের সাথে এইখানে কোনো শব্দ বা কোনো ওয়ার্ডের বা কোনো সেন্টেন্সের কোনো মিল আছে কিনা, বা সেই রকম কোন টপিক আছে কিনা যে টপিকটা আমি এইখানে ভালো করে বুঝাই নাই, কিন্তু আমার অন্য একটা পেজে বা অন্য একটা পোস্টে আমি সেই বিষয়টা খুব ভালো করে বুঝাইছি। সেই রকম যদি কোনো পোস্ট থাকে সেই ওয়ার্ডটার উপরে ক্লিক করে আমরা সেই ওয়ার্ডটাকে লিঙ্ক করে দেব। তাহলে ধরেন এইখানে যদি আমি সেই ধরনের কোনো লেখা খুঁজে না পাই তাহলে আমরা কি করব, এই জায়গাতে চলে আসব, এসে এইখানে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করে দিব। যেমন এখানে এসে এন্টার দিয়ে আমি নিচে আসলাম। এইখানে আমি এখন একটা জিনিস লিখে দিতে পারি, লিখে দিলাম কন্ট্যাক্ট ফর এসইও সার্ভিস, এই লেখাটা লিখে দিলাম। তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে যারা ভিজিটর আসবে তাদেরকে বলে দিলাম যে তারা, তাদের যদি এসইও সার্ভিসটা প্রয়োজন হয় তারা যেন আমার সাথে কন্ট্যাক্ট করে। তাহলে কন্ট্যাক্ট করলে আমার ওয়েবসাইটের কোথায় যাবে, আমার ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট পেজ আছে সেই পেজে যাবে, তাই না? তাহলে আমি কি করব, এখানে যে কন্ট্যাক্ট যে লেখাটা লিখে দিলাম এখানে কি করতে পারি, আমার যে কন্ট্যাক্ট পেজটা আছে সেই কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা আমি এখানে করাই দিতে পারি। লিঙ্ক করার জন্য এটা আবার মার্ক করলাম, মার্ক করে হচ্ছে এইখানে ক্লিক করলাম। করার পরে এইখানে এখন যেহেতু আমার ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটে যেহেতু লিঙ্ক আপ করাচ্ছি সেহেতু আমি জাস্ট এখানে যদি আমার আর কি এই পেজটা ক্রিয়েট করা থাকে, মানে আমি চাচ্ছি কন্ট্যাক্ট পেজের সাথে আমার এই লেখাটা লিঙ্ক করাইতে, তাহলে আমার যদি কন্ট্যাক্ট পেজটা যদি আমার ওয়েবসাইটে ক্রিয়েট করা থাকে তাহলে আমার আর সেই লিঙ্কটা কপি করে আনতে হবে না, জাস্ট এখানে যদি আমি লিখে সার্চ করে দেই কন্ট্যাক্ট, দেখেন তাহলে কন্ট্যাক্ট, এই যে এইখানে আমার কন্ট্যাক্ট পেজটা চলে আসছে, এই যে কন্ট্যাক্ট আসছে এবং শেষে এই যে পেজ লেখা আছে, তার মানে এটা কন্ট্যাক্ট পেজ। আমি জাস্ট এটাতে ক্লিক করে দিব, দিলে এটাই যে এখন দেখেন লিঙ্ক হয়ে গেল। ওকে, এখন জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই করে দিলেই আমার এটা লিঙ্ক হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখেন তাহলে এটা আমার এখন অ্যাপ্লাই লিঙ্ক হয়ে গেছে। এখন আমার এসইওটা আবার দেখতে হবে আর কি বাকি আছে, তাহলে আবার এসইওতে যাই, এসইওতে আসলাম, 81 হয়ে গেছে, তাই না? এখন একটু নিচে আসি, দেখি এখানে আর কি বাকি আছে। এইখানে আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ইউজ এআই, কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট। আচ্ছা, কন্টেন্ট এআইটা হচ্ছে আমি এই জায়গাতে পাবো না, যখন আমি এলিমেন্টর ইউজ করব, যখন এলিমেন্টর ইউজ করে যখন কোনো পোস্ট করব তখন আমি কন্টেন্ট এআই এর সুবিধাটা নিতে পারবো না। কিন্তু যখন আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্লগ এডিটরে কাজ করব তখন আমি এই ইয়াটা নিতে পারবো, এই সুযোগটা নিতে পারবো। তো এইটা এখন হবে না, এটা হবে, মানে এই পোস্টেও হবে, একটু পরে হবে, এইখানে দেখাবে না, হ্যাঁ? তাহলে এইখানে আমার মোটামুটি সবগুলাই, শুধু এই একটা বাজে, সবগুলাই কমপ্লিট। এরপরে হচ্ছে টাইটেল রেসপন্স, কি রিডাবিলিটি, টাইটেল রিডাবিলিটিতে তিনটা এরর আছে, এই তিনটাকে আমাদের সলভ করতে হবে। তাহলে এইখানে চলে আসলাম, এখানে কি কি এরর আছে, ইওর টাইটেল ডাজন্ট কন্টেন্ট এ পজিটিভ অর এ নেগেটিভ সেন্টিমেন্ট ওয়ার্ড, মানে পজিটিভ বা নেগেটিভ সেন্টিমেন্ট ওয়ার্ড ইউজ করা নাই আমার টাইটেলে। তাহলে আমি আমার টাইটেলটাকে আবার এডিট করতে হবে। টাইটেলটা এডিট করার জন্য আমি হচ্ছে
আমার এই যে এখানে যে ইয়াটা আছে এটাও এডিট করতে পারি, অথবা হচ্ছে ব্যাক করে গিয়ে এটাকে ওই যে আমরা যে ওয়ার্ডপ্রেসের ব্লগে যখন আমরা শুধু এসইও লিখে বা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে যখন হচ্ছে পোস্ট করে দিছি যেই জায়গা থেকে, ওই জায়গাতে গেলেও হবে। তাহলে এইটাও আমরা একটু পরে করতেছি। এরপরে কি আছে, এরপরে হচ্ছে ইওর টাইটেল ডাজন্ট কন্টেন এ পাওয়ার ওয়ার্ড। পাওয়ার ওয়ার্ড বলতে এইখানে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডের পরে, আমি এখন একটু এই জায়গায় যাই, যে কোনো এই যে এখানে যে ওয়ার্ডটা লিখছি এসইও, হ্যাঁ এসইওর পরে আমি যদি এখানে একটা ক্লোন দিয়ে দেই, এই যে একটা ক্লোন দিয়ে দিলাম, এটাই হচ্ছে একটা পাওয়ার ওয়ার্ড, ঠিক আছে? এইভাবে লিখে দিয়ে দিলে এটা একটা পাওয়ার ওয়ার্ড হয়ে যায়। আচ্ছা, আচ্ছা তাহলে আমার এখন আবার এই যে এখানে একটু ঝামেলা হয়েছে। তো আমার যে এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের মাঝখানে এটা দিয়ে ফেলছি বলে আমার কিওয়ার্ডটাই চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমার স্কোরটা ডাউন হয়ে গেছে। তাহলে এই কিওয়ার্ডের মধ্যে আমার কোনো কিছু দেওয়া যাবে না, এটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে এই যে এই জায়গায় আছে এই যে অপটিমাইজেশনের শেষে যদি আমি এটা লেখাটা দিয়ে দেই তাহলে কিন্তু হবে। তাহলে এই যে অপটিমাইজেশন, এইটার পরে আমি এই কোলনটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা হয়ে গেছে। এখন আবার টাইটেলটা বড় হয়ে যাচ্ছে। আর এইখানে হচ্ছে ওই যে নেগেটিভ পজিটিভ সেন্টিমেন্ট যেটা, সেটা হচ্ছে এইখানে আপনি যে কোনো একটা পজিটিভ ওয়ার্ড লিখে দিবেন। পজিটিভ ওয়ার্ড বলতে কি, এইখানে দেখেন যেমন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গাইড, তাহলে এইখানে যদি আমি বেস্ট কথাটা লিখে দেই, অথবা হচ্ছে এই টাইপের যদি কোনো একটা কথা লিখে দেই, তাহলে এটা পজিটিভ সেন্টিমেন্টের একটা ওয়ার্ড হয়ে যাবে। তাহলে এটা লিখে দিলাম। তাহলে এখন দেখেন আমার এই যে এইখানে যে আহ, যে পজিটিভ সেন্টিমেন্টের যে ইয়াটা ছিল, অপশনটা ছিল, সেটা এখন এই যে এখানে দেখেন এটা কিন্তু এখন টিক চিহ্ন হয়ে গেছে। এবং এইখানে এই যে দেখেন এখন এটা পাওয়ার ওয়ার্ডও হয়ে গেছে, হ্যাঁ এটা পাওয়ার ওয়ার্ডটাও কাউন্ট করে ফেলছে। তাহলে এখন এটা দুটো একসাথে হয়ে গেছে। এইখানে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম বেস্ট 5 এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গাইড, বা হচ্ছে এখানে 5 না দিয়ে আপনি 2 দিতে পারেন যদি আপনি একসাথে যদি একাধিক গাইড দিয়ে দেন, এই টাইপের যদি কিছু দেন, তাহলে হচ্ছে আপনি এখানে সেই নাম্বারটা দিয়ে দিতে পারেন। বা এইখানে আপনার আরো একটু ভালো করে রিসার্চ করে খুঁজে বের করে যে আপনি এখানে কি টাইটেলটা দিচ্ছেন আর এই টাইটেলের সাথে যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারটা আসলে যুক্তিযুক্ত হচ্ছে কিনা, এই জিনিসটা বুঝতে হবে, তারপরে হচ্ছে নাম্বারটা ইউজ করতে হবে। এখন আমার এইখানে এসইওর একটা পয়েন্ট, যে একটা নাম্বার এখানে ইউজ করতে হবে, এটা দেখেই আমার একটা নাম্বার ইউজ করতেই হবে, না করলে হবেই না, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? তো যদি প্রয়োজন না হয় তাহলে ইউজ না করাই ভালো। আর দেখবেন যে কোনোভাবে ইউজ করে দেওয়া যায় কিনা, যদি ইউজ করে দিতে পারি তাহলে কি হচ্ছে আমার এসইও স্কোরটা বেড়ে যাচ্ছে। তো এসইও স্কোর বাড়ানোর জন্য কি করা যায়, একটা আমি এই জিনিসটা যদি একটু চেঞ্জ করা লাগে তো করে দিলাম। তাহলে এইখানে যদি আমি এইরকম লিখে দেই, বেস্ট না দিয়ে যদি টপ দেই, এইটা যদি দিয়ে দেই তাহলেও কিন্তু হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা স্কোরটা কমে গেছে, তার মানে হচ্ছে এটা এই যে টপটা হচ্ছে আপনার ওই পজিটিভ সেন্টিমেন্টে যায় নাই।
এটা কেটে গেছে। আপাতত বেস্ট দিয়ে বোঝাচ্ছি তাহলে। বেস্ট, লাইক বা হচ্ছে আপনার এই টাইপের যে শব্দগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে পজিটিভ সেন্টিমেন্ট ইয়া করে। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছে। এরপরে আর কি আছে আমাদের হচ্ছে এখানে কি কি হলো, এখানে যে কয়টা ছিল সবগুলাই হয়েছে, লাস্টে আছে একটা কন্টেন্ট রিডাবিলিটি। কন্টেন্ট রিডাবিলিটি বলতে কি, আমি এই যে কন্টেন্টটা লিখছি এই কন্টেন্টের যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা কেমন বা কোন টোনে আর আমি কিভাবে ডিজাইন করছি এবং হচ্ছে এটার কালারটা কি ইউজ করছি, এটার ব্যাকগ্রাউন্ডে কি ইউজ করছি, এই সমস্ত জিনিস এই কন্টেন্ট রিডেবিলিটির মধ্যে পড়ে যায়। হ্যাঁ, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একেবারে হোয়াইট ইউজ করছি এবং ফন্ট কালার ইউজ করছি ব্ল্যাক, যার কারণে এই লেখাটা আমার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? আমি এইখানে যখনই অন্য কোনো একটা কালার ইউজ করব ব্যাকগ্রাউন্ডে, যদি সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার এই ফন্ট কালারটা যদি কাছাকাছি হয়ে যায়, যদি এমন মনে হয় যে আমি কি লিখছি আমার কালারের সাথে একেবারে মেকআপ ইয়া হয়ে যাচ্ছে, আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, এইরকম যদি হয় তখন এইখানে আমার স্কোরটা কমে যাবে। তো এইখানে একটা এরর আছে, দেখি এররটা কিসের। ইউ ডোন্ট সিম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টেন্ট প্লাগইন, মানে আমার কোনো প্লাগইন ইউজ করা হয় নাই, কন্টেন্ট প্লাগইন ইউজ করা হয় নাই। হ্যাঁ, টেবিল কন্টেন্ট প্লাগইন ইউজ করা হয় নাই। তো এইটা এমনিই আসবে, এটা সমস্যা নাই। আমরা ধীরে ধীরে আরো অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন এই জিনিসগুলা শিখে ফেলবো। তো আপাতত এখন আমরা এখানে কি কি করলাম দেখেন, আমাদের বাকি আছে কি কি আর করছি কি কি। এইখানে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল, মানে আমরা মেটা টাইটেলে কিওয়ার্ড ইউজ করছি। ফোকাস কিওয়ার্ড ইউজড ইন এসইও মেটা ডেসক্রিপশন, এরপর হচ্ছে ইউআরএল, এই তিনটা জায়গায় ইউজ করছি। এরপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট, মানে ফার্স্ট 10% বলতে ওই যে আমাদের ফার্স্ট 100 ওয়ার্ড, এই যে এই জায়গাটার কথা বলা হয়েছে। এরপরে কি আছে, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, মানে এই যে কন্টেন্টটা আমার সারা কন্টেন্ট জুড়েও আমার এই ইয়াটা আছে, কি বলে কিওয়ার্ডটা আছে। হ্যাঁ, যার কারণে এটাও ঠিক চিহ্ন আসছে। এখন কন্টেন্ট ইজ 872 ওয়ার্ডস লং, গুড জব, সে গুড জব দিছে এবং সে হচ্ছে টিক চিহ্ন দিছে কিন্তু সবুজ করতে পারে নাই, এটা কিন্তু গ্রিন হয়ে যায় নাই। গ্রিন হয়ে না যাওয়ার কারণ হচ্ছে এই যে আমরা 800 ওয়ার্ড 800 ওয়ার্ড বা 850 ওয়ার্ড লিখছি, কিন্তু এটা গ্রিন হওয়ার জন্য আমাদের মিনিমাম 15 থেকে 1600 বা 2000 ওয়ার্ড লিখতে হবে, তাহলে এটা গ্রিন হয়ে যাবে, তখন আমাদের স্কোরটা আরো একটু বেড়ে যাবে। ঠিক আছে? তো সব সময় তো আর এইরকম হবে না যে আমি যেটা লিখতেছি সেটাতেই আমার হচ্ছে একেবারে 2000 ওয়ার্ড হয়ে যাবে, ব্যাপারটা এমন না। ঠিক আছে? তবে 600 ওয়ার্ড কিন্তু লেখা যায়, 600 ওয়ার্ড পর্যন্ত লিখলেও আপনার এটা এই অবস্থায় চলে আসবে, গুড জব দেখাবে। গুড জব দেখাইলেই আপাতত চলবে। কিন্তু যদি আপনারা অন্য কোনো বায়ারদের জন্য যদি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে তাদের একটা লিমিটেশন দেওয়া থাকবে বা তাদের একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যে আপনি আমাকে 2000 ওয়ার্ডের মধ্যে একটা কন্টেন্ট লিখে দেন অথবা আমাকে 3000 ওয়ার্ড দিয়ে একটা কন্টেন্ট লিখে দেন, এইরকম একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে। সেই রিকোয়ারমেন্ট মেনেই আপনার কন্টেন্টটা লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে পাবলিশ করে দেই আবার। আমাদের মোটামুটি এখানে ডিজাইন করা হয়ে গেছে, এখন এটাকে আবার একটু পাবলিশ করে দিলাম। ওকে, পাবলিশ হয়ে গেল। এখন আমরা আবার একটু আমাদের পেজে যাই, আসার পরে এটাকে আবার একটু রিফ্রেশ দেই। প্রথমে ছিল এই অবস্থায়, এখন আবার হচ্ছে এখানে একটা ইমেজ ইউজ করে দিছি, তাহলে এখন আমাদের কন্টেন্টটা এইরকম দেখাচ্ছে। ঠিক আছে? এই যে আমরা যে লিঙ্কটা করাই দিছিলাম এই লিঙ্কটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজের লিঙ্ক, এটাতে যদি ক্লিক দেই তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটা ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। ওকে, এরপরে আরেকটা লিঙ্ক করেছিলাম কিসের, আমাদের লিঙ্কডইনের যে একটা ইয়া ছিল, লিঙ্ক ছিল, এই যে কিওয়ার্ড, এইটাতে লিঙ্ক করেছিলাম। তাহলে এইটাতে ক্লিক করে দিলে কি হবে, আমাদের যে লিঙ্কডইনের যে পোস্ট আছে সেটা ওপেন হয়ে যাবে। ওকে, এইভাবে হচ্ছে মূলত আমাদেরকে এই জিনিসগুলো লিঙ্ক আপ করাই দিতে হবে। এই যে এই যে লিঙ্কটা করলাম, এই লিঙ্কটা কি হলো, এখন আমি যে কি বলে লিঙ্কডইনে চলে আসলাম, আমার ওয়েবসাইট থেকে ক্লিক করে লিঙ্কডইনে চলে আসলাম, এটা কি হলো, এইটা হচ্ছে আপনার লিঙ্কডইনের জন্য একটা ব্যাকলিঙ্ক জেনারেট হয়ে গেল। লিঙ্কডইন যে পেজটা ইয়াটা আছে, প্ল্যাটফর্মটা আছে, তাদের জন্য একটা ব্যাকলিঙ্ক জেনারেট হয়ে গেল। আমি নিজে তার জন্য একটা ব্যাকলিঙ্ক জেনারেট করলাম আমার ওয়েবসাইটে। ঠিক আছে? আচ্ছা,
এখন আমরা এইখান থেকে একটু ব্যাগে যাব। এখন আমাদের আরো একটা জিনিস বাকি আছে, সেটাতে যাব। আমাদের এখানে স্কোর হয়েছে কত পার্সেন্ট? স্কোর হয়েছে হচ্ছে আপনার 84%, তাই না? এখন যদি আমরা পোস্টে আসি, পোস্টে আসার পরে এইখানে দেখেন 84% দেখাচ্ছে। এখন এইখান থেকে এই যে দেখেন, আমি চাইলে সরাসরি এই যে এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর, এইখানে ক্লিক করে আমরা এই পোস্টটাকে আবার এডিট করতে পারবো। অথবা যদি চাই, এই যে এইখানে দেখেন এডিট আছে, এই এডিটে যদি ক্লিক করি তাহলে এটা ওয়ার্ডপ্রেসের যে ব্লগ এডিটর আছে সেটাতে এডিট হয়ে যাবে। তাহলে এইটাতে একটু ক্লিক করে দিলাম, এইখানে একটু এডিট করে দেই। এখন এই যে এখানে আসলাম, এখানে আসার পরে দেখেন এই জায়গায় একটা জিনিস আছে, এইখানে হচ্ছে আমাদের, আচ্ছা একটু ইয়াতে চলে যাই। এই জায়গাতে হচ্ছে আমাদের হচ্ছে একটা ফোকাস ইমেজ, সরি মানে একটা আহ, কি বলে এটা, মানে আমাদের যে ইমেজটা, ফিচার্ড যে ইমেজটা, সেই ফিচার্ড ইমেজটা আমাদের ইউজ করা হয় নাই, বা ফিচার্ড ইমেজ আপলোড করা হয় নাই। সেই ফিচার্ড ইমেজটা আমাদের এখানে আপলোড করে দিতে হবে। এখানে ফিচার্ড ইমেজ আপলোড করার একটা জায়গা আছে। আচ্ছা এইটাকে আমরা আবার একটু হচ্ছে ইয়ে করি, ওয়ার্ডপ্রেস এডিটরে নিয়ে যাই, ব্যাক করে, তাইলে পাওয়া যাবে। এই যে এখন দেখেন এই জায়গায় চলে আসছে, এই যে সেট এ ফিচার্ড ইমেজ। তো এইখানে এসে আমাদের এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আবার এইখানে এসে আপলোড করে দিতে হবে, বা এটা সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে ফিচার্ড ইমেজ দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমাদের ইয়েটা আছে, অল্টার টেক্সট আছে, জাস্ট এটাকে ফিচার করে দিলাম, এখানে চলে আসলো। এখন আমরা এটাকে একটু সেভ করে দেই। ওকে, এখন যদি ভিউ পোস্টে যাই আবার, এইখানে আছে ভিউ পোস্ট, রিলোড দিয়ে দিলাম। তো এখন আমাদের এইখানে দেখেন, এই যে আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজটা কিন্তু ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে যাওয়ার কারণ হচ্ছে, আমরা প্রথমে কি করছিলাম, প্রথমে আমরা হচ্ছে এই ইমেজটাকে ফিচার্ড ইমেজ হিসেবে ব্যবহার করি নাই, যার কারণে এই যে একটা জায়গায় ইমেজটা ইউজ করছি বলে এটা সে ধরে নিছে, এই ইমেজটা ধরে নিছে। পরবর্তীতে আমি গিয়ে আবার হচ্ছে এই ইমেজটাকে ফিচার ইমেজ করে দিছি, যার কারণে এখন এটা ডাবল হয়ে গেছে। তো এখন আমাদের এইখান থেকে একটা জায়গা থেকে ইমেজটা রিমুভ করে দিতে হবে। তাহলে এখন দেখি আমাদের এসি স্কোর কত হইলো। এখন দেখেন 86 হয়ে গেছে। হ্যাঁ, এইখানে ইমেজটা ইউজ করলে ইমেজ স্কোর হয়ে গেছে 86। আচ্ছা এখন যদি এই যে এখানে দেখেন, আমরা এই যে এখানে যে ইমেজটা ইউজ করছি, এই ইমেজটা যদি আমরা রিমুভ করে দেই, তাহলে আমাদের ওই যে মাঝখানে যে ইমেজটা আছে সেটা আর দেখাবে না। আর যদি এই ইমেজটা ইউজ করতে চাই, তাহলে আমাদের ওই যে সেই ফিচার্ড ইমেজটা রিমুভ করে দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই যে ফিচার্ড ইমেজ থাকবে এইটা, এই ফিচার্ড ইমেজ এটা তো আর আমরা রিমুভ করতে পারবো না। রিমুভ করলে আমাদের কি হবে, আমাদের যে এসইও স্কোর আছে সেটা কমে যাচ্ছে। কিন্তু আমরা তো এসইও স্কোর কমাইতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে এই ইমেজটা ব্যবহার না করে এখানে আমরা অন্য একটা ইমেজ ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এখানে ডিলিট করে দেই, এইখানে এসে আমরা অন্য একটা ইমেজ ইউজ করে দেই, এইটাকে ইউজ করে দেই। ওকে,
এখন যদি চলে আসে এই জায়গাতে আবার একটু রিফ্রেশ দেই, এখন দেখেন এখন কিন্তু আমার এটার কোনো ঝামেলা করতেছে না, এখন কিন্তু সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে আমার ফিচার ইমেজটাও দেখাচ্ছে, আর এই জায়গাতে আমার হচ্ছে যে ইমেজটা ইউজ করছি সেটাও দেখাচ্ছে, নিচেও আরেকটা ইমেজ আছে। তো এখন কিন্তু মোটামুটি আমার পেজটা অপটিমাইজ হয়ে গেছে, এসইও অপটিমাইজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন কত হয়েছে স্কোরটা, এই জায়গায় আবার আসি একটু এসইওটা দেখি, 86 হয়ে গেছে। তো আমাদের এসইও স্কোর 86 হয়েছে, 86 হইলে আপাতত আমাদের এসইও স্কোর ঠিক আছে, চলবে। ওকে। তো আমরা যদি ইমপ্রুভ করতে চাই, আরো ইমপ্রুভ করতে পারি, সেটা কি কি করতে হবে, এই যে এই জায়গাতে ইয়াগুলা দেওয়া আছে, আমার কি কি কাজ করতে হবে সেইগুলা ঠিক করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এগুলা করে দিলেই এসি স্কোরটা বেড়ে যাবে। এবং যদি আমি কন্টেন্টটা যদি আরো ইয়া করে দেই, বড় করে দেই, তাহলে স্কোরটা আর একটু বেড়ে যাবে। এইখানে দেখেন কিওয়ার্ড ডেনসিটি কত আছে, 1.26। ঠিক আছে, আমি যদি কিওয়ার্ডটাকে আরো একটু বেশি ব্যবহার করি, তাহলেও কিন্তু আমার স্কোরটা আর একটু বেড়ে যাবে। তো এখানে 1.26 আছে, আমরা কি বলছিলাম যে কিওয়ার্ডটা 1.5 থেকে সর্বোচ্চ 2% পর্যন্ত ইউজ করবেন। তো আমরা তো 1.5 এর মধ্যে যাই নাই। তো আমরা আরো কোনো জায়গায় যদি কিওয়ার্ডটার প্রয়োজন হয়, সেই জায়গাতে আমরা কিওয়ার্ডটা ইউজ করে দিতে পারি। তাহলে এই জায়গাতে দেখেন আমাদের খুঁজতে হবে যে আমরা আসলে কোন জায়গাতে এই কি ইয়াটা, আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করতে পারি। খুঁজে খুঁজে দেখে তারপরে আমাদেরকে সেই কিওয়ার্ডটা ইউজ করে দিতে হবে। এইখানে দেখেন একটা জায়গা আছে, বিল্ড ব্যাকলিঙ্ক। এখন বিল্ড ব্যাকলিঙ্ক, এখন এটা কি জন্য করব সেটা, সেই জন্য আমি এখানে আমার কিওয়ার্ডটা লিখে দিতে পারি। হ্যাঁ, ওকে, এটা লিখে দিলাম, তাহলে কি হলো আমার, এই যে এখানে দেখেন বিল্ড ব্যাকলিঙ্কস, এখানে আচ্ছা এখানে ফর লিখে দিতে হবে। হ্যাঁ, ওকে, বিল্ড ব্যাকলিঙ্কস ফর এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তাহলে এইখানে আমার কিন্তু কিওয়ার্ডটা আবার চলে আসলো। এইখানে কিন্তু প্রয়োজন নাই, কিন্তু আমি কি করলাম, আমার ডেনসিটিটা ঠিক করার জন্য টেকনিক্যালি আমি এইখানে ইউজটা করে দিলাম, এটাকে আমি ইউজ করে দিলাম। এইভাবে আমার বিভিন্ন জায়গায় হচ্ছে এটা খুঁজে বের করতে হবে যে আমি আসলে কোথায় কোথায় চাইলে ইউজ করতে পারি, চাইলে আমি কোথায় ইউজ করলে মিনিংটা নষ্ট হয়ে যাবে না। তাহলে আমি এখানে কি করছি, এখানে দেখেন লেখা ছিল কি, বিল্ড ব্যাকলিংস। তাহলে বিল্ড ব্যাকলিংস এইটা কি জন্য করতে হবে, ব্যাকলিংটা কি জন্য করতে হবে, সেই জিনিসটা তো লেখা নাই। এটা লেখা না থাকলেও বোঝা যায় যে এসইও অপটিমাইজেশনের জন্যই এটা ব্যাকলিংটা করতে হবে, কিন্তু সেই জিনিসটা লেখা নাই। এই জন্য আমি একটা সুযোগ পেয়ে গেলাম যে এইখানে তাহলে আমি এই লেখাটা লিখে দেই, তাহলে আমার কিওয়ার্ডের ডেনসিটিটা একটু বেড়ে যাবে। তাহলে এখন দেখি একটু বাড়ছে কিনা। আচ্ছা এখনো বাড়ে নাই, হ্যাঁ, কিন্তু এখানে ডেনসিটি বাড়ছে কিনা সেটা একটু দেখি। আচ্ছা এখন দেখেন এই যে ডেনসিটি কিন্তু এখানে বেড়ে গেছে। হ্যাঁ, ডেনসিটিটা বেড়ে গেছে। ডেনসিটিটা এইভাবে হচ্ছে আর একটু বাড়লে হয়তো এইখানে স্কোর আরো মানে একটা স্কোর আরো বাড়বে। এইখানে 86 আছে, হয়তো 87 হয়ে যাবে। এইখানে একটু একটা কিওয়ার্ড দিয়ে দেখি। আচ্ছা এখন পর্যন্ত বাড়ে নাই। আর এইখানে আরো কিছু কাজ আছে, আমরা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি কি ফ্রি ভার্সনটা, তাই না। এইখানে আরো কিছু কাজ আছে যেই কাজগুলো আমরা ফ্রি ভার্সনে করতে পারবো না।
বা ফ্রি ভার্সনে আমাদেরকে ইয়াটা দিবে না। এখানে হচ্ছে আমি চাইলে আরো ট্যাগ ইউজ করতে পারতাম বা আরো কিছু সাপোর্টিং কিওয়ার্ড ইউজ করতে পারতাম, কিন্তু এটা ফ্রি ভার্সন বলে এখানে আমি সর্বোচ্চ 5টা কিওয়ার্ড ইউজ করতে পারতেছি। যদি আমার এটা পেইড ভার্সন হতো আমি এখানে আরো কিছু কিওয়ার্ড ইউজ করতে পারতাম।